প্রণয়ের অমলকাব্য পর্ব ৪৩। ইরফান মাইরাকে নিজের থেকে ছাড়াতে চাইলে পারল না। মাইরা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসল। বাঁ হাত মাইরার কোমরে রেখে ডান হাত মাইরার গলার ভাঁজে দিয়ে মৃদু স্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরা নাক টানে। ইরফান মাইরার গালে চুমু আঁকে। মাইরার মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মাইরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মাইরার মুখ মুছে দেয়। মাইরার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, কাঁদছ কেন বাটফ্লাওয়ার? মাইরা ঠোঁট উল্টে বলে, সরি। ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, সরি কেন? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে কষ্ট দিয়েছি তাই? কিভাবে দিয়েছ? মাইরা মাথা নিচু করে বলে, আর কখনো উল্টোপাল্টা ওষুধ খাবো না। আপনার জন্য অপেক্ষা করব, আর কিছু লুকিয়ে রাখবো না, আর আপনার সব কথা শুনবো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। বাঁ হাতে মাইরার মাথা খানিক উঁচু করে ধরে বলে, আমার দিকে তাকাও। মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার গালে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লাইড করতে করতে বলে, আর কাঁদবে না কখনো, ওকে? মাইরা ছোট করে বলে, হু। ইরফান মাইরার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, ইউ হার্ট মি বাটফ্লাওয়ার। আর কখনো তোমার শিশুরাজকে হার্ট করবে না, ওকে? মাইরার চোখের কোণে পানি জমে। ইরফান মাইরার মাথা তার বুকে চেপে মাইরার মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদতে নিষেধ করেছি আমি? মাইরা সামান্য মাথা উঁচু করে নাক টেনে বলে, আমি তো ছোট মানুষ, আমি ভুল করলে ক্ষমা করবেন না? না বুঝে ভুল করে আপনাকে আবারও কষ্ট দিলে আপনি আমাকে আর ভালোবাসবেন না? ইরফান শীতল দৃষ্টিতে মাইরার দিকে তাকায়। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মাইরার চোখ বেয়ে গড়ানো পানি মুছে দেয়। কপালে শব্দ করে চুমু এঁকে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, বাটফ্লাওয়ার, কষ্ট দিতে দিতে যদি আমার হৃদয় পুড়িয়ে কয়লা করে দেয়, তবে সেই পোড়া কয়লা জুড়েই শুধু আমার মাইরাপরির বিচরণই থাকবে। মাইরার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তার শিশুওয়ালার ভালোবাসার গভীরতা অনুভব করতে গেলে তার কান্না থামে না। ইরফান আবারও আলতো হাতে মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, গান শিখেছ কোথা থেকে? মাইরা বাঁ হাত ইরফানের দাড়িতে বুলিয়ে ঠোঁট উল্টে বলে, শুনে শুনে এমনি শিখেছিলাম, কিন্তু গেয়েছি আমার শিশুরাসের জন্য। ইরফান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা। ইরফানের কথা বলার ধরনে মাইরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরফানের কাঁধে মাথা রাখে। ইরফান মৃদু হেসে বলে, গান শুনতে চাও নাকি শিস? মাইরা সাথে সাথে ইরফানের কোলে সোজা হয়ে বসে ইরফানের দুগালে হাতে রেখে উৎফুল্ল মনে বলে, আমি দুটোই শুনতে চাই শিসওয়ালা। আপনি শোনাবেন? আপনার গানের গলা আর শিস দুটোই আমার খুব ভালো লাগে। ইরফান আর চোখে তার দুগালে রাখা মাইরার দু হাতের দিকে তাকায়। তার ছোট বউয়ের ছোট ছোট দুটো হাত। মাইরা তার গালে এভাবে হাত রাখা ভীষণ ভালো লাগলো ইরফানের। মাইরাকে দু হাতে শক্ত করে ধরে মাইরার মুখ বরাবর তার মুখ নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার শিশুরাজকে একটা কিস করো তো বাটফ্লাওয়ার, তাহলে আমি তোমাকে ট্রিপল পারিশ্রমিক দেব। মাইরা ভীষণ লজ্জা পায়। মেয়েটির সাথে সাথে ইরফানের গাল থেকে তার দুহাত সরিয়ে নেয়, এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মাইরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসল। ডান হাত মাইরার চিবুকে রেখে মাইরার মুখটা সামান্য উঁচু করে বলে, একবার তুমি বলো তো বউ। মাইরা চোখ বন্ধ করে নিল। কেন যেন ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান মাইরার গালে গাল ঘেঁষে মৃদু স্বরে বলে, বউ, একবার তুমি বলো। কথাটা বলে মাইরার মুখের দিকে তাকায়। মাইরার চোখ বন্ধ। ইরফান আবারও বলে, বলো বাটফ্লাওয়ার। মাইরার চোখ খুলে ইরফানের দিকে তাকায়। আমতা আমতা করে বলে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবার বলো। মাইরা মাথা নিচু করে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবার বলো। মাইরা দ্রুত তার দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুজে লজ্জায় মাখা কণ্ঠে বলে, আর না। ইরফান মাইরার কাঁধে চুমু এঁকে বলে, এখন থেকে তুমি ডাকবে, ওকে? মাইরা মিনমিন করে, পারবো না। ইরফান মৃদু স্বরে বলে, পারতে হবে। এরপর মাইরাকে সোজা করিয়ে বলে, কিস করো বউ। মাইরা আবারও ইরফানকে সাপটে ধরে মিনমিন করে বলে, এমন করছেন কেন? গান শোনান। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ওকে, বড় হলে সব আদায় করে নেব, এখন কাউন্ট করে রাখছি। মাইরা মাথা তুলে বলে, আমি তো বড়ই। ইরফান মাইরার পিছনে হাত দিয়ে মাইরার জামার চেন খুলে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরাকে ডিভানের উপর বসিয়ে দেয়। এরপর মাইরাকে নিয়ে ডিভানের উপর আতশোয়া হয়ে মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে, লিটল গার্ল বড় হয়েছে কিনা চেক করি, ওকে? মাইরার শরীর শিরশির করে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা হাঁসফাঁস করে। ঢোক গিলে হঠাৎই থেমে থেমে বলে ওঠে, ভালোবাসি শিশিরাস। ইরফানের কান সজাগ হয়। মাথা তুলে মাইরার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। মাইরা দ্রুত ডান দিকে ঘাড় ফিরিয়ে চোখ মুখ খিঁচে নেয়। ইরফান মাইরার গাল দুহাতে ধরে নিজের দিকে ফেরায়। মৃদু স্বরে বলে, আবার বলো, শুনতে পাইনি।
মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকালে দেখলো ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসছে। মায়েরা দ্রুত তার দু হাতে ইরফানের দু চোখ চেপে ধরে। তার ভীষণ লজ্জা লাগছে। মায়েরার কাণ্ড দেখে ইরফানের হাসি দীর্ঘ হয়। মায়েরার পিঠের নিচে হাত রেখে মায়েরাকে উঁচু করে সে ডিভানের উপর চিত হয়ে শুয়ে মায়েরাকে তার উপর উঠিয়ে নেয়। ডান হাতে তার চোখের উপর থেকে মায়েরার হাত সরিয়ে দেয়। এরপর দু হাতে মায়েরাকে জড়িয়ে নিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ বাট ফ্লাওয়ার অ্যান্ড আই ডোন্ট লাভ ইউ। মায়েরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। তেরা লোক, দুনিয়ার সব বলবে, শুধু ভালোবাসি আর পছন্দ করি এই দুটো বলবে না। মায়েরা ইরফানের বুকে দুটো কিল দিয়ে বলে, আপনার মতো তেরা লোক আমি জীবনে দেখিনি, জীবনে স্বীকার করবে না। আমি যদি আপনার মুখ থেকে লাভ ইউ আর লাইক শব্দ বের না করিয়েছি তাহলে আমার নাম মায়েরা না। শুধু দেখুন। ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা কথাগুলো বলে ইরফানের উপর থেকে উঠতে নিলে ইরফান মায়েরার মাথার পিছনে হাত দিয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ধীরে ধীরে মায়েরার জামা টেনে নামিয়ে দেয় দু কাঁধ থেকে। মায়েরাকে টেনে নেয় তার দিকে। এরপর মুখ নামিয়ে মায়েরার গলার নিচে বিদ্যমান তিলটায় কামড় দিলে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান সাথে সাথে সেখানে ঠোঁট চেপে বলে, সরি, আমার এটা খেতে ইচ্ছে করে। কিভাবে খাবো বউ? মায়েরার বলার মতো কিছু খুঁজে পায় না। মানে এই লোকের কী সব ভিত্তিহীন কথা। মায়েরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। ইরফান মায়েরার এলোমেলো অবস্থা দেখে নিজের উপর বিরক্ত হলো। মায়েরার জামা টেনে ঠিক করে দিয়ে চেন লাগিয়ে দেয়। এরপর মায়েরার গলায় মুখ নিয়ে বিড়বিড়িয়ে বলে, বউ ফার্স্ট বড় হও, ওকে? মায়েরা কিছু বলতে নিলে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আমাকে টলারেট করার মতো বড় হও, জ্বর না বাঁধিয়ে জ্বরকে তাড়ানোর মতো বড় হও, আন্ডারস্ট্যান্ড? মায়েরা লজ্জা পায় ভীষণ। এই লোক অসভ্যের মতো কী সব বলে। ইরফান হতাশ কণ্ঠে বলে, তোমার মিনিমাম আরও 3 ইয়ার্স আগে পৃথিবীতে আসা উচিত ছিল বাটফ্লাওয়ার। তুমি লেট করে এসে আমাকে হার্ট করছো। তোমার পানিশমেন্ট আমি জমিয়ে রেখেছি। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। আল্লাহ তাকে না পাঠালে সে কীভাবে আসবে? অদ্ভুত তো। মায়েরা অবুঝদের মতো করে বলে, আপনি কি পাগল? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মায়েরা মিটিমিটি হেসে বলে, চলুন ডক্টরের কাছে যাই। ইরফান মায়েরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, তোমার সিক লাগছে? মায়েরা বাচ্চাদের মতো করে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনাকে নিয়ে যাব। আপনি পাবনার বাসিন্দা হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এর আগেই আপনার ট্রিটমেন্ট করাতে হবে, বুঝেছেন? ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মায়েরা মুখ লুকিয়ে হেসে ইরফানের বন্ধন থেকে ছাড়া পেতে চাইলে ইরফান শক্ত করে মায়েরাকে চেপে ধরে চোখ পাকিয়ে বলে, স্টুপিড, আবার বাঁদরামি করছো? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় ইরফানের দিকে, যেন সে ধোয়া তুলসী পাতা। ইরফানের বুকের উপর দু হাতের কনুই ঠেকিয়ে তার দু হাতের উপর চিবুক রেখে বলে, আমাকে গান শোনাবেন না শিশওয়ালা? ইরফানের দৃষ্টি শীতল হয়। মৃদু হাসল মায়েরার কথা শুনে। মায়েরা উপর শুয়ে তার দিকে ফিরে থাকায় মায়েরার চুলগুলো সামনের দিকে হেলে আছে। ইরফান দু হাতে যত্নের সহিত মায়েরার চুলগুলো পিছন দিকে নিয়ে রাখল। মায়েরা মুগ্ধ হয় ইরফানের এইটুকু যত্নে। ইরফান মায়েরার দুগাল আগলে নিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে গায়, এটুকু গেয়ে ইরফান থামে। মায়েরার দিকে চেয়ে আদুরে স্বরে ডাকে, বউ। মায়েরার চোখের কোণে পানি। এগিয়ে গিয়ে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। এরপর ধরা গলায় ডাকে, শিশওয়ালা। ইরফান মৃদু হেসে বলে, দিস ওয়ান্স জাস্ট ফর ইউ বাটফ্লাওয়ার। এরপর আবারও গায়, মায়েরার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি ইরফানের গালে পড়ে। ইরফান মায়েরাকে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মায়েরার গলায় মুখ গুজে ভারী গলায় বলে, এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে শীষ বাজায়। মায়েরা ইরফানের গলা জড়িয়ে চোখ বুজে রাখে। ইরফান মায়েরার কানের পিঠে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, মাই হার্ট। মায়েরার চোখ জোড়া ভেজা। তার শিশুওয়ালার ভালোবাসা নিয়ে ভাবলেই যে তার চোখ ভিজে যায়। এত আবেগ, এত ভালোবাসা তার শিশিরাজ কোথায় পায়? ইরফানের কাছে গলা ভেজা মনে হয়। মায়েরার কানের লতিতে আলতো কামড় দিয়ে নরম কণ্ঠে বলে, কাঁদলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ইরফানের কথা শুনে কান্নামাখা মুখে হেসে ফেলল। ইরফানের এই কথাটা আর এই জীবনে যাবে না। ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষল মায়েরা। ইরফান মৃদু হাসল। মায়েরা নাক টেনে বলে, আপনি কোথা থেকে এত ভালোবাসতে শিখেছেন শিশিরাজ? আমাকে শেখাবেন? মায়েরার কথায় ইরফান মৃদু হাসল। আবেগঘন কণ্ঠে বলে,
আমার মায়রা পরীর থেকে শিখেছি। একটু থেমে বলে, ও যদি শেখাতে রাজি হয় দেন তোমার সাথে কন্ট্যাক্ট করে জানাবো। ফ্রিতে হবে না, কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে। মায়েরা ইরফানের কথায় শব্দ করে হেসে ওঠে। মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে গ্রামে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আপনাকে ভুলে ঘুষদাতা বলেছিলাম, ওটা তুলে নিলাম। আপনি আসলে ঘুষগ্রহীতা। ইরফান মায়েরা থুতনিতে বুড়ো আঙ্গুল দ্বারা চাপ দিয়ে মৃদু স্বরে বলে, ঘুষ যদি হয় বউয়ের আদর তবে সেই ঘুষ হালাল, আর আমি হালাল ঘুষ নিতে বরাবরই আগ্রহী। মায়েরা লজ্জা পেয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। পরদিন সন্ধ্যার পরপর ইরফানের অফিস রুমে শুদ্ধ আর ফাইজ গত 1 ঘন্টা যাবৎ বসে আছে। শুদ্ধ কত শত কথা বলল। ইরফানের কোনো হেলদোল নেই, যেন এই রুমে ইরফান ছাড়া আর কোনো মানুষ নেই। শুদ্ধ ফাইজ দুজনেই অসহায় চোখে চেয়ে আছে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়, মুখটা ছোট্ট করে বলে, দেখ ভাই, নাসিম আমাদের ওই যে অন্যরা কী সব দিব্যি বলে, আমরা কসম করেছিলাম, তাহলে আমাদের কোনো দোষ থাকলো বল? ইরফান তার মতো কাজে ব্যস্ত। ফাইজ চুপচাপ বসে ইরফানের দিকে চেয়ে আছে। শুদ্ধ আবারও বলে, তুই বুঝতে পারছিস নাসিম তোকে কি সাংঘাতিক ভয় পায়, এই জন্য তোর থেকে দূরে থেকেছে। আমরাও ভয় পাই। তোর তো গর্ব হওয়া উচিত, সবাই তোকে কি সুন্দর ভয় পায়। ইরফান তার ফোন বের করে রাকিবকে কল করে এখানে আসতে বলে। কিছুক্ষণের মাঝেই রাকিব ইরফানের অফিস রুমে আসলে ইরফান গম্ভীর গলায় বলে, এই দুটোকে এখান থেকে বের কর ফার্স্ট। রাকিব একবার শুদ্ধর দিকে তাকায়, আর একবার ফাইজের দিকে। শুদ্ধকে সে চেনে, ইরফানের ফুফাতো ভাই, তবুও এগিয়ে এসে বলে, স্যার আপনারা। শুদ্ধ তার মুখের সামনে আঙ্গুল দেখিয়ে বলে, চুপ। রাকিব থতমত খেয়ে তার মুখ চেপে ধরে। ইরফান রেগে বলে, রাকিব আমি কি বলেছি? রাকিব শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ চোখ পাকিয়ে বলে, এই একদম আমার দিকে এগোবে না। আমি ইরফানের একমাত্র জানের ভাই, জানো না? রাকিব অসহায় চোখে ফাইজের দিকে তাকালে ফাইজ রেগে বলে, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কে জানো? রাকিব ছোট করে বলে, স্যারের ফ্রেন্ড। ফাইজ বিরক্ত হয়ে বলে, না হইনি, আমি ওর বোনের জামাই। বুঝতে পারছো আমার কত দাম? যাও আমার জন্য দই মিষ্টি সব নিয়ে এসো, যাও যাও। ইরফান দাঁতে দাঁত চেপে ডাকে, রাকিব। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, জি স্যার। ইরফান চোখ গরম করে বলে, ওদের বের করো। রাকিব অসহায় চোখে শুদ্ধ আর ফাইজের দিকে তাকালে দেখলো দুজনেই খেয়ে ফেলা চোখে তার দিকে তাকিয়ে আছে। রাকিবের মুখ কাদো কাদো হয়ে যায়। ইয়া আল্লাহ, সে এটা কোথায় ফেঁসে গেল? শুদ্ধ রাকিবের দিকে এগিয়ে এসে বলে, আমি কিন্তু তোমার চাকরি নট করে দেব রাকিব, এখনও সময় আছে, এখান থেকে যাও। ইরফানের শক্ত কণ্ঠ ভেসে আসে, রাকিব। রাকিব অসহায় মুখ করে বলে, স্যার আমার চাকরি চলে গেলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে, প্লিজ স্যার আমাকে আপনারা ছেড়ে দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট? রাকিব মুখ চেপে ধরে, হায় হায়, এখন ইরফান যদি সেই ঠিকানা চায়, নিশ্চিত বিয়ে ভেঙে দিবে, নয়তো পড়িয়ে দিবে। কোনো রকমে বলে, না মানে আমি বলতে চাচ্ছিলাম গার্লফ্রেন্ড হলেও সে ছেড়ে চলে যাবে, আমার তো মেয়েদের সাথে অ্যালার্জি। অতপর গা চুলকে বলে, এই তো মেয়ে নাম মুখে নিতেই কেমন অ্যালার্জি চাপ দিল। ইরফান কড়া ধমক দেয়, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ ফাইজ রাকিবের অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসছে। রাকিবকে ইশারায় চলে যেতে বললে বেচারা এক দৌড় দেয়। শুদ্ধ নিজেকে সামলে বলে, নাসিম তোর সাথে দেখা করার জন্যই বাংলাদেশে এসেছে ইরফান, আমাদের ভুল বুঝিস না। তুই মাথা গরম মানুষ, ওর সত্যি সত্যি বিয়ে দিয়ে দিতি, কিন্তু ওর সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর। ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলে ইরফান বসা থেকে দাঁড়িয়ে তার টেবিলে একটা লাথি মেরে চিৎকার করে বলে, বুঝি না আমি কারো সিচুয়েশন, বুঝবো না কাউকে। সেলফিশ আমি, খারাপ মানুষ আমি, মাথা গরম মানুষ আমি, রোবট আমি। তো এই যন্ত্র মানবের কাছে তোদের কি প্রয়োজন? বের হ এখান থেকে। কথাটা বলে হনহন করে এগিয়ে এসে শুদ্ধর কলার ধরে টেনে বের করতে নেয়। শুদ্ধ ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়, রেগে চিল্লিয়ে বলে, মাথা গরম মানুষ তুই তো, নিজেই নিজেকে দেখ, কখন থেকে তেল মাখছি, হচ্ছে না তোর? একটা কথা ঠিক করে শোন, একটু বোস। না তোর তো সবার আগে রাগ দেখানো চাই। থাক তুই, একাই থাক, তোর মতো মানুষের একাই থাকা উচিত। কথাগুলো বলে শুদ্ধ মাথা নিচু করে নিল। সে সহজে রাগে না, কিন্তু রেগে গেলে মাথা আউলায় যায়। কিছুক্ষণ আগের বলা কথাগুলো ভাবতেই শুদ্ধ দ্রুত মাথা তুলে তাকায়। দেখলো ইরফান কেমন ফ্যাকাশে মুখ করে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল। ফাইজ এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান এক পা পিছিয়ে যায়, কিন্তু কিছু বলল না। দৃষ্টি শুদ্ধর পানে, একটু পর দৃষ্টি সরিয়ে নিয়ে দুর্বল কণ্ঠে বলে, ফাইজ ছেড়ে দে। ফাইজ ইরফানকে সাপটে ধরেই বলল, রাগ করিস না ভাই, রাগ তো সবারই আছে বল। শুদ্ধ রেগে উল্টোপাল্টা বলেছে, আমরা না বুঝে এমন করেছি, নাসিমও বুঝতে পারিনি, আমরা তোর
আর নাসিম দুজনের ভালোর জন্যই এমন করেছি। তখন তোদের মাঝে আরও দ্বন্দ্ব লাগতো। আমরা বন্ধু না বল? বন্ধুদের মাঝে এমন দ্বন্দ্ব ভালো লাগে? এর চেয়ে একটা ডিস্টেন্স ছিল। এখন সব ঠিক করে নে। ইরফান নাসিমকে ঠেলে সরিয়ে দেয়, মৃদু স্বরে বলে, নাসিমকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্য খুঁজতাম, রাইট? ফাইজ গলা ঝেড়ে বলে, একটু থেমে আবারও বলে, আর নাসিমকে বিয়ে দিলে ওর সাথে সাথে অপর মেয়েটার জীবনও নষ্ট হতো। তুই না ভেবে কাজ করে পরে নিজেই আফসোস করতি। ইরফান ফাইজের শেষের কথাগুলো শুনল না বোধহয়। ছোট্ট একটা উত্তর পেয়ে না চাইতেও একটু হেসে ফেলল। ফাইজ অবাক হয়ে তাকায়। ইরফান ফাইজের কাঁধে হাত রেখে বলে, একদম ঠিক ধরেছিস, ওকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্যই খুঁজছিলাম। ইরফান তার ফ্রেন্ডকে না পেয়ে পাগলের মতো খুঁজেছে জাস্ট বিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের কাছের মানুষদের খুঁজে না পেলে কষ্ট পাই, কিন্তু ইরফান নওয়াজ তো যন্ত্র, তার কষ্ট হয়নি। সে তার জেদ ফলাতে তার ফ্রেন্ডকে খুঁজে বেড়াতো। বাট আই থিঙ্ক তোদের খুব সুন্দর একটা করে মন আছে, তোদের সাথে কোনো সুন্দর মনের মানুষদের যাবে। আমার মতো রোবটের সাথে থেকে আর টাইম ওয়েস্ট না করাই বেটার। এবার তোরা যেতে পারিস। ইরফানের কথা শুনে শুদ্ধ ফাইজ বিস্ময়ের চোখে তাকায়। ফাইজ অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি, আমরা এসব ভাবিনি, তুই আমাদের ভুল ভাবছিস। ইরফান তার চেয়ারে গিয়ে বসে বিরক্তি কণ্ঠে বলে, প্লিজ এখান থেকে যা ফাইজ, তোর সাথে তো আমার তেমন দেখা হতো না। পারলে তোর পাশের ফ্রেন্ডকে আক্স করিস। দিনে কতবার আক্স করতাম আমি নাসিমের কথা। এসব বাদ দে। তোর ফ্রেন্ড বলল তো আমার মতো মানুষের সাথে থাকা উচিত নয়। এখনও এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? মেমোরি লস হয়ে গেলে মনে করিয়ে দে, আর এখান থেকে যেতে বল। ফাইজ কিছু বলতে নিলে ইরফান আবারও চিৎকার করে বলে, যেতে বলেছি আমি। ফাইজ থেমে গেল। ইরফান রেগে গিয়েছে বুঝলো, শুদ্ধর কথাগুলো বলা ঠিক হয়নি। ফাইজ বিরক্ত হলো, তারা ইরফানের রাগ ভাঙাতে এসেছিল, উল্টে শুদ্ধ এসে রাগ ঝাড়ল। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। শুদ্ধ ঝাড়া মেরে ফাইজের হাত সরিয়ে নেয়। গটগট পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়। ভাঙা গলায় বলে, এই তুই এমন পর্দের মতো কথা বলছিস কেন? ওর ফ্রেন্ড করছিস কেন? আমি তোর দাদার মেয়ের পেটের ছেলে। তোর বাপের বোনের পেট কেটে বের করেছে আমাকে, আর তুই আমাকে অস্বীকার করছিস? তোর সাহস তো কম না? ইরফান চোখ মুখ কুঁচকে তাকালো শুদ্ধর দিকে। ফাইজ মুখ লুকিয়ে হাসছে। এই শালা কাঁদছে, তবুও দেখ মুখ থেকে যা বের করবে, সিরিয়াস মোমেন্টে মানুষকে হাসিয়ে ছাড়বে। ইরফান ফাইজের দিকে চেয়ে রেগে বলে, ফাইজ তোর ফ্রেন্ডকে নিয়ে যায় এখান থেকে। শুদ্ধ তেড়ে যায় ইরফানের দিকে, কলার ধরে টেনে ইরফানকে তোলে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধও তেড়ে এসে ইরফানকে ধাক্কা দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, আর একবার আমাকে অস্বীকার করলে দেখ তোকে ছাড়বো না বলে দিলাম। ইরফান বিরক্ত চোখে তাকায়, মানে এত লজিকলেস কথা এ কিভাবে বলে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অস্বীকার করলাম কখন? যা বের হ এখান থেকে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে সাপটে ধরে। ইরফান শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ মেয়ে মানুষের মতো পেঁচিয়ে ধরেছে ইরফানকে। ফাইজ সোফায় পায়ের উপর পা তুলে বসলো। এক কাপ কফি হলে মন্দ হতো না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, তোর সম্পদ ঠিক রাখতে চাইলে আমার থেকে সরে দাঁড়া। ইরফানের কথা শুনে ফাইজ শব্দ করে হেসে ফেলল। শুদ্ধ দ্রুত ইরফানকে ছেড়ে দাঁড়ায়। চোখ মুখ কুঁচকে বলে, ছি, তোর নজর এত বাজে হয়ে গিয়েছে? ইরফান মাথা নিচু করে একটু ঠোঁট বাঁকালো। 1 সেকেন্ডের মাঝে নিজেকে স্বাভাবিক করে শক্ত গলায় বলে, এখান থেকে যা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তুই বললে কান ধরে উঠবোস করব? এরকম বিহেভ করিস না ভাই, এসব আমি নিতে পারি না। আচ্ছা যা, মানলাম আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, আমার ভুলের শেষ নেই, আর জীবনে এরকম করব না। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোরা ভুল করেছিস, ব্যাপারটা ভুলের নয়। আমি ভ্যালুলেস পারসন, তোরা বারবার এটাই প্রুভ করেছিস। প্লিজ আমায় একা থাকতে দে, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অসহায় চোখে তাকায়। ইরফান আবারও বলে, তাছাড়া কিছুক্ষণ আগেই তো বললি আমার মতো মানুষের সাথে থাকা উচিত না। আমিও চাই না এত ভালো মানুষেরা আমার মতো মানুষের সাথে থাকুক। শুদ্ধ আবারও এসে ইরফানকে জাপটে ধরে। ইরফানের পিঠে হাত বুলিয়ে বলে, তুই আমার সোনা ভাই, আমি ওটা রেগে বলেছি। তুই আমাদের কাছে ভ্যালুলেস না, আমরা বুঝেছি। তুই নাসিমের জন্য কষ্ট পেয়েছিস, কিন্তু তখন হঠাৎ নাসিমের খোঁজ পেলে তুই অস্বীকার করলেও তোদের মাঝে বিরাট ঝামেলা হতো। এরপর ইরফানকে ছেড়ে ইরফানের 2 হাত ধরে বলে, তুই একটু ভাব তো, নাসিমের সাথে আমাদের আজকের পরিচয়, আমরা ছোটোবেলার ফ্রেন্ড না? বড়সড় ঝামেলা হলে সেটা সলভ করতে আরও ঝামেলা হয়। এর জন্য ডিস্টেন্সের দরকার ছিল। নাসিমের দিকটা একটু বোঝ। ইরফান শুদ্ধর হাত ঝাড়া মেরে চিবিয়ে চিবিয়ে বলে, ও আমার বউকে নিয়ে ভাববে আর আমি ওর দিক বুঝবো? আমার বার্ডফ্লাওয়ারকে ও ফিল করবে আর আমি চুপ থাকবো? আমার বার্ডফ্লাওয়ারের জন্য ওর চোখ ভিজবে, আমি তা মেনে নেব?
নো, আমার বার্ড ফ্লাওয়ার জাস্ট আমার ফিলিংসে থাকবে, ও জাস্ট আমার কল্পনায় থাকবে, ওকে নিয়ে ভাবার রাইটস কারও নেই। নাসিমকে আমি খুন করে ফেলবো। শুদ্ধ কী বলবে বুঝলো না। সে বুঝলো ইরফানের এমন হয়েছে, না তো মানতে পারছে নাসিম মাইরাকে নিয়ে ভাবে এটা, আর না তো মানতে পারছে নাসিমের সাথে দূরত্ব। অথই জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে ইরফানের। কিন্তু এ যে নাসিমকে বিয়ের জন্য 10% খুঁজত আর 90% দেবদাস হয়ে খুঁজত, এটা তো এ জীবনে স্বীকার করবে না, তখনও করতো না, পারে শুধু ঝামেলা করতে, নিজেই নিজেকে চেনে না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, 90% দেবদাস হয়েই তো খুঁজতি, এখন অন্তত স্বীকার কর। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার এত ফালতু টাইম নেই ওর জন্য ভেবে টাইম ওয়েস্ট করব। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। ফাইজ মিটিমিটি হাসছে, শুদ্ধ হাসলো। এরপর কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে, নাসিম অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়, ভীত স্বরে বলে, হোয়াট, কীভাবে, কোথায়ও? শুদ্ধ সাথে সাথে বলে, মিথ্যা বললাম। ইরফান রেগে যায়, এগিয়ে এসে শুদ্ধর গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে বলে, শালা বউয়ের কাছে দাঁত ফেলার ডায়লগ দিয়ে আমার দাঁত প্র্যাকটিক্যালি ফেলার চিন্তা করছিস? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে, তুই মানুষ হবি না? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মানুষই তো আমি, তুই অস্বীকার করছিস। নাসিমের জন্য তোর ভাবার টাইম নেই, তাই প্রুফ দিলাম, প্রুফ পেয়ে আবার আমার উপরেই ঝাল মেটাচ্ছিস। ইরফান চরম বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসে চোখ বুঝল। শুদ্ধ হাসলো, গালে হাত বুলিয়ে বিড়বিড় করলো, ব্যাপার না, ভেবেছিল আরও থাপ্পড় খেতে হবে, একটা দিয়েই বেচারা হাঁপিয়ে গিয়েছে মনে হচ্ছে। অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আচ্ছা যাই, কে যেন বলতো এসব ভুলে যাওয়া কে সে হেইট করে, কিন্তু এখন তো ভুলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের আর চেনে না, লাগবে না, ফাইজ গেলাম আমি, আর জীবনেও আসবো না, কারো বাড়িতেও আর যাব না। কথাগুলো বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ফাইজ সোফা থেকে উঠল না, সে মিটিমিটি হাসছে। ইরফান চোখ খুলে শুদ্ধকে বেরিয়ে যেতে দেখে বিরক্ত হলো। টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর পিঠে ছুঁড়ে মারে। শুদ্ধ পিঠে চিনচিন ব্যথা অনুভব করে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে বলে, এই বেয়াদব, তুই আমাকে মারলি কেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, খাবার অর্ডার করেছি, না খেয়ে যাওয়া যাবে না। শুদ্ধ হাসলো, এগিয়ে এসে ইরফানের সামনে বসে বলে, আমি একটু বেশিই দয়ালু। পরদিন সকাল সকাল সামিয়া তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে তখন 9:10। সামিয়া তার মামা মামিকে না বলেই বেরিয়ে এসেছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে সে শহরে ফিরে যাচ্ছে। এখানে থেকে আর কোনো রিস্ক নিতে চায় না সে। বাস স্ট্যান্ড গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে সামিয়া। আর 15 মিনিট পর বাস ছাড়বে বলেছে। নাসিমকে সকাল সকাল তার মা বাড়ি থেকে বেরোতে দেখে তিনি এগিয়ে এসে বলেন, কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গতরাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি সে। প্রচণ্ড রেগে আছে তার মায়ের উপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারে এতটা এগোতে পারল? তার মা কি জানে না তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরে তাকালো। তুই কি আমার উপর রাগ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস না খেয়ে দে? নাসিম শক্ত গলায় বলে, বিষ আনতে যাচ্ছি, খাবারে মিশিয়ে খাইয়ে দিও, তাহলে আর আফসোস হবে না ছেলের বউয়ের জন্য, কারণ আমি তো বেঁচেই থাকবো না। মুহূর্তেই নাসিমের মায়ের চোখ জোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে, নাসিম। নাসিম চোখ বুঝল, রাগ সংবরণ করে মৃদু স্বরে বলে, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ে শব্দটা আমার সামনে উচ্চারণ করে পুরনো ঘা আর তাজা করে দিও না মা প্লিজ। কথাটা বলে হনান করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসার অভ্যাস নাসিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়ল, যেদিন সে মাইরার পাশের সিটে বসায় মাইরা চেঁচিয়ে উঠেছিল। এরপর সে সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে মাইরার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি, তবে সে সবসময় মাইরাকে নিয়ে ভাবত, সবটা সময়। কিন্তু তখন জানতো না মাইরা তারই বন্ধুর ভালোবাসার সাথে বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে পড়ল। এগিয়ে গিয়ে সিট নাম্বার অনুযায়ী একটি ফাঁকা সিটে নাসিম বসে পড়ে। কেউ পাশে বসায়। সামিয়া চোখ মেলে পাশে তাকিয়ে নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসছেন কেন? নাসিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলে, এটা আমার। সামিয়াকে দেখে থেমে যায়। আরে এটা সেই মেয়ে না যে গত রাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ সেই মেয়ে তো। কিছু বলল না,
সোজা হয়ে বসে গলা ঝেড়ে বলে, এটা আমার সিট। সামিয়া কিছু বলল না, জানালার দিকে আর একটু চেপে বসলো। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে সেও ডান দিকে একটু সরে বসলো, ডান পা খানিকটা বেরিয়ে আছে। এভাবেই থাকলো নাসিম। সামিয়া যদিও আর চোখে দেখেছে, কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ায় আর মানুষ ছিল না, এই লোককেই এখানে বসতে হলো। তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে ছিল না। অসহ্য লাগলো সামিয়ার, কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া নাসিমের গা ছুঁয়ে দেয়। বাস চলতে থাকে। সামিয়ার দৃষ্টি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাত দৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। সামিয়া আর চোখে নাসিমের দিকে তাকালে দেখলো নাসিম সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবদ্ধ করে। রাতে ঠিক করে ঘুম না হয় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে সামিয়া ঘুমিয়ে যায়। এদিকে নাসিমেরও একই অবস্থা, কখন ঘুমিয়েছে বুঝতেই পারিনি। হঠাৎই বাসের ঝাঁকুনিতে নাসিম সামিয়া দুজনেরই মাথা একসাথে ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। নাসিম সামিয়া দুজনেরই কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখ মেলে তাকালে দুজনের চোখাচোখি হয়। ব্যাপারটা কি হয়েছে কেউই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝলো দুজনের মাথা একসাথে ঠেকিয়ে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশ ডলে। অনেক ব্যথা পেয়েছে বেচারি। নাসিম আর চোখে দেখলো সামিয়া মাথা দুলছে। সে গলা ঝেড়ে বলে, সরি। সামিয়া মৃদু স্বরে বলে, আমিও সরি। নাসিম আর কিছু বলল না। সামিয়া বাম দিকে সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজলো। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি, হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধহয় ঘুমিয়েছে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে এবার নাসিমের সাথে জোরে সোরে এক ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছেই, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটি লজ্জায় নুয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি সরি, আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে, বিয়ে ভেঙে দিতে বলেছিলে কেন? সামিয়ার সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে না। আর কারণটা সে নাসিমকে কি করে বলবে, যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাসিমকে শুদ্ধ ফ্রেন্ড হিসেবে চেনে, তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল। এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল নাসিম মাইরাকে পছন্দ করত। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না, কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মাইরাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? সামিয়া জবাব দেয়, আপনি মাইরাকে ভুলে গিয়ে মুভ অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়, আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল, জি, সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফোঁস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এতদূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি যে নৌকায় কেউ কখনো উঠতে পারবে না। সামিয়া মলিন মুখে প্রকৃতি দেখে। কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝলো শুদ্ধর ফ্রেন্ড নাসিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রূপ করল না। ভাবল না একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে নয়। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? সামিয়া মৃদুস্বরে বলে, জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমার ব্যাপারে কিভাবে জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে, আমার কাজিনদের থেকে শুনেছি, আর মাইরা তো আমাদের গ্রামেরই মেয়ে। নাসিম সাথে সাথে প্রশ্ন করে, বারবি ডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করলো। সামিয়া জিজ্ঞেস করে, বারবি ডলকে? নাসিম চুপ থাকলো। সামিয়া হয়তো বুঝলো, তাই আর জিজ্ঞেস না করে উত্তর করলো, আমি এসব ব্যাপারে জানি না, তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি ও জানে না। নাসিম কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে, জি। নাসিম চোখ বুজে বলে, ও ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশন।
বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই। ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়, অতঃপর বলে সে বিবাহিত। সামিয়ার কথাটা শুনে নাসিম ভুরু কুঁচকালো। একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রূপ করলো। মেয়েটির মন খারাপ হয়, নিজেকে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেয়ে তাকায়, গলা ঝেড়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছু বলল না। নাসিম আবারও বলে, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। সামিয়া মৃদু হেসে বলে, আপনি পারবেন? নাসিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বার্বিডলের একটা কানেকশন ছিল তার লাইফে, আর এখন বিয়ের সাথে বিশ্বের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকলো। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। মায়েরা কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আসমিলা কলেজ আসেনি বলে মায়েরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মায়েরা সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে, সামিয়া আপু কেমন আছো? সামিয়া মায়েরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আর সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি, দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছে। এখন রিকশায় এসে বেকায়দায় পড়েছে। অতঃপর মায়েরার উদ্দেশ্যে বলে, মায়েরা তোমার কাছে খুচরো 40 টাকা হবে বোন? মায়েরা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে হয়তো, এটা চলবে না। 500 টাকা তো আমার কাছেও আছে, এটা হবে না, রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি আশেপাশে দোকানে দেখি পাই কি না। মায়েরা মাথা নেড়ে বলে, আচ্ছা আপু। মায়েরা এক সাইডে দাঁড়িয়ে আবারও ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবাই একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে কি করবে এখন? এই 500 টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকাও কত সেভ করে, সেখানে পুরো 500 টাকা গচ্চা যাবে। ভাবনার মাঝেই কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখলো। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায়ে নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়, আরও বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদু স্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিকশাওয়ালাকে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাসিম কিছু বলল না, এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 40 টাকা বের করে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। সামিয়া নাসিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে, ধন্যবাদ। এরপর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনি এখান থেকে 40 টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। নাসিম তার ওয়ালেট পকেটে রাখতে রাখতে সামিয়ার দিকে ভুরু কুঁচকে তাকায়, মৃদু স্বরে বলে, লাগবে না। সামিয়া মাথা নেড়ে বলে, না না এমন করবেন না, আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাত ঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল, কাজটি করে দ্রুত ফিরতে হবে, আগামীকাল ফ্লাইট। কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নেই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমরা একই নৌকার মাঝি, এটা সকলে প্রুভ হয়েছে। সেই হিসেবে ধরে নাও উই আর জাস্ট ফ্রেন্ড, তাই এই হেল্প নর্মাল। এটুকু বলতেই নাসিমের ফোনে আবারও কল আসলে সে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়। সামিয়া হাতের টাকা তার ব্যাগে রেখে উল্টো ঘুরতে গিয়েও ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে, শুধু পরিচিত না, ভীষণ পরিচিত। মনের ঘরে বাস করা সাহেব শুদ্ধ ফারাহের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারাহের চোখে মুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস করে মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বাঁ হাতে ফারাহকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, খারাপ লাগছে পাখি? ফারাহ শুদ্ধর দিকে তাকিয়ে বলে, লাগছে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে। শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে, তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারায় আমার মনটা পুড়ে যাচ্ছে গো পাখি। ফারাহ ভুরু কুঁচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমিই খাও, আমি নর্মাল আইসক্রিমই খাবো। শুদ্ধ আফসোসের সুরে বলে, না না, এসব কি বলো? বৌমনি স্পেশাল, স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়, কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি, পার্কে বেশি পাওয়া যায়। ফারাহ ভুরু কুঁচকে বলে, মানে? শুধু মিটি মিটি হেসে বলে, পাখি তো পার্কেই বেশি থাকে মেবি, স্পেশাল আইসক্রিম পাখির পেছন ছাড়া পাওয়া যায় না, বুঝো নাই পাখি। ফারাহ চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধর বাহুতে কয়েকটা থাপ্পড় মেরে বলে, ছি, তুমি জীবনে ভালো হবে না।
আমার আইসক্রিম খাওয়ার মুডটাই নষ্ট করে দিলে। খাবই না আর। কথাটা বলে ধূপধাপ পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারাহ। শুদ্ধ হাসলো, কিছু বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারাহের পিছু যায়। ফারাহ গাড়িতে উঠে বসে পড়েছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারাহের সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারাহ রেগে বলে, এগুলো নিয়ে তুমি যাবে? খাওয়ার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছো? শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ভালোবাসি তো, নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিলাম, নাও পাখি, এখন খেয়ে নাও। ফারাহ আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ঠাস করে রেখে বলে, তুমি কিনেছো, তুমিই খাবে। আমার মুখের খাবার কেড়ে নেওয়াই তোমার কাজ। শুধু ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোসে বউ এত রাগ করেছে, কী যে করি। ফারাহ রেগে দেখায় শুদ্ধর দিকে। শুদ্ধ আর চোখে ফারাহকে দেখে বলে, রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখে দেখলে প্রবলেম হয় পাখি। বেডরুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারাহ দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাস দুটো তুলে দিয়ে এগিয়ে এসে ফারাহের ঠোঁট জোড়া কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘেঁষে মৃদু স্বরে বলে, এভাবে তাকালে ফারাহ পাখিকে আগুন সুন্দরী লাগে। আমার সত্যিই প্রবলেম হয় পাখি। শুদ্ধর কথা বলার ধরনে ফারাহ লজ্জা পায়। শুদ্ধ মৃদু হাসল, আর কিছু বলল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সামিয়ে ভেজা চোখে শুদ্ধর ফারাহকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। ওই আবদ্ধ গাড়িতেই দৃষ্টি নিবদ্ধ রেখেছিল। শুদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে, যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না, কিন্তু মন কি মানে? ভাবনার মাঝেই কখন যে রাস্তায় অনেকটা মাঝখানে চলে এসেছে মেয়েটি বুঝতেই পারেনি। পিছন থেকে মনে হলো মায়েরার চিৎকার শুনতে পায়, স্বামী। বাকিটুকু আর শুনতেই পায় না, যেন ডাকটুকু থেমে গেল। সামিয়ার চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলকে সামিয়ার স্থান হয় কয়েক হাত দূরে। একটি বড়সড় মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে পিচঢালা রাস্তার উপর। মেয়েটির মনে হলো দুনিয়া থেমে গিয়েছে। নড়চড়বিহীন দেহ পিচঢালা রাস্তার উপর পড়ে রইল, স্থির দৃষ্টি নিবদ্ধ শুদ্ধদের ছুটে চলা গাড়িটির দিকে। যে গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। সামিয়ার চোখ জোড়াও বুজে আসলো। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, সাহেব, ভালো থাকবেন। কথাটুকু বলেই চোখ জোড়া বুঝে নেয়। মাইরা দৌড়ে এসে সামিয়ার পাশে বসে। মেয়েটির পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগেই একটি সুস্থ সবল সামিয়ার সাথে কথা বলল মাইরা। মাত্র কয়েক মিনিটের মাঝেই কী হয়ে গেল? মাইরা নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখলো সবাই চেয়ে আছে, কেউ এগোয় না। মাইরা কাঁদতে ইচ্ছে করলো। এরা মানুষ না জানোয়ার? শহরের মানুষেরা কি এমনই হয়? মাইরা সামিয়ার গালে হাত দিয়ে ডাকতে লাগলো, আপু, সামিয়া আপু, প্লিজ চোখ খোলো। সামিয়া চোখ খোলে না, কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস ফেলে। মাইরা সামিয়ার পাশ থেকে উঠে 2 পা সামনে এগুলে নাসিমকে দেখে কান্নামাখা গলায় ডাকে, ভাইয়া, একটা হেল্প করুন প্লিজ। নাসিম ঢোক গিলে কোনো রকমে বলে, কী হয়েছে বারবি? বাকিটুকু আর বলল না। মাইরা নিজেই দৌড়ে সামিয়ার কাছে এসে সামিয়ার পাশে বসে বলে, ভাইয়া, সামিয়া আপুকে হসপিটাল নিতে হবে। আপু কথা বলছে না, আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া। নাসিম দৃষ্টি নিচু করলে রক্তাক্ত সামিয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইলো। এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মাইরা নাসিমকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাসিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে, ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে চলুন। এখানে কেউ এগিয়ে আসছে না। চলুন প্লিজ, লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো। নাসিমের সম্বিত ফিরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে। নিজের সকল জড়তা কাটিয়ে রক্তাক্ত আত্মরা সামিয়াকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সামিয়ার বাঁ হাত ছেড়ে দেওয়া, নাক মুখে রক্তের ছিটে ফোটা। মাইরা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিম তার ব্যাক সিটের দরজা খুলে সামিয়াকে শুইয়ে দেয়। মাইরা নিজে থেকেই সামিয়ার মাথার কাছে উঠে বসে। সামিয়ার মাথাটা নিজের কোলে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া, তাড়াতাড়ি চলুন প্লিজ। নাসিম মাইরার দিকে তাকালো। মাইরার চোখে পানি। নাসিম অবাক হলো। সামিয়ার সাথে মাইরাকে কখনো দেখেনি, অথচ মাইরা এই মেয়েটার জন্য এত ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গাড়িতে উঠে বসে। মাইরা সামিয়ার গালে হাত দিয়ে একটু পরপর ডাকে, সামিয়া আপু, এই সামিয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে, সামিয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মাইরার কান্নামাখা মলিন মুখ দেখল। মাইরার কণ্ঠ কানে বাড়ি খায়, সামিয়া আপু, ও সামিয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে, সামিয়া। এরপর মৃদু স্বরে বলে, মেয়েটিকে?
মায়েরা সামিয়ার দিকে চেয়েই বলে, এটা তো সামিয়া আপু, আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল, আপনি চেনেন না আপুকে? কথাটা বলে মায়েরা আবারও সামিয়াকে ডাকে। নাসিমের চোখে মুখে আরও বিস্ময় ভয় করে। শুদ্ধর সাথে এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, আর মেয়েটি নাসিম আর ভাবতে পারল না। হসপিটালে এসে সামিয়াকে ওটিতে নিতে হয়। মেয়েটির অবস্থা গুরুতর। মায়ের টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎই মনে পড়ল ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কী হবে, কী করবে এখন? কিছুটা দূরে নাসিমকে দেখে মায়েরা এগিয়ে গেল সেদিকে। এরপর মৃদুস্বরে বলে, ভাইয়া আপনার ফোনটা একটু দেবেন? নাসিম ঘাড় ঘুরিয়ে একবার মায়েরার দিকে তাকায়, সাথে সাথে দৃষ্টি নিচু করে বলে, ফোন নেই। তখনই নাসিমের ফোন বেজে ওঠে। মায়েরা অদ্ভুতভাবে তাকায় নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তুলল না। ফোন বের করে কলে কথা বলে পকেটে ফোন রেখে দেয়। মায়েরা আবারও বলে, ভাইয়া ফোনটা একটু দিন না, 2 মিনিট পরই দিয়ে দেবো। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বারবি ডলের এভাবে কথা বলা তাকে কতটা কষ্ট দিচ্ছে। মেয়েটি যদি জানতো নিজেকে সামলায়। গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে, সরি, দিতে পারবো না। কথাটা বলে নাসিম ঢোক গিলল, যেন একটা বড়সড় কাঁটা গিলে ফেলেছে। মায়েরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? ইনি না ইরফানের ফ্রেন্ড? তাহলে এমন অদ্ভুত কেন বুঝলো না? কোথায় ভাবলো ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে বলবে সে এই হসপিটালে? দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায়ে তার দিকেই আসছে। মায়েরা মৃদু স্বরে বলে, শিশিরাস। নাসিম মায়েরার বলা আনকমন নিকনেমটি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ঢোক গিলে। মায়েরা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগে ইরফান মায়েরাকে দু হাতে জাপটে ধরে তার বুকে। নাসিম দেখল ইরফানের দু হাতের বন্ধনীর মাঝে মায়েরাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েকবার বাম দিকে সরে দূরে গিয়ে দাঁড়ায়। ইরফান মায়েরাকে শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, মাই বাটফ্লাওয়ার, কী হয়েছে তোমার? তুমি কি সিক? মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার সাদা হিজাবে রক্তের ছিটেফোঁটা দেখে ভীতু স্বরে বলে, হোয়াট হ্যাপেন বাটফ্লাওয়ার, আর ইউ ওকে? কথাটা বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাসিমের উপর। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। মায়েরা কোনো রকমে বলে, না না, আমি ঠিক আছি, আমি তো। মায়েরার কথা বলার মাঝে ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এখানে কি করছিস তুই? মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, ইরফান আমি। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, তোকে আমি খুন করব নাসিম। নাসিম ঢোক গিলল। মায়েরা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। ইরফান মায়েরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ইরফান মায়েরার হাত শক্ত করে ধরল। মায়েরা হাতে ব্যথা পায়। বা হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পিছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়। সে জানতো মায়েরা তার ফোন থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যাই বলুক, মায়েরাকে রেগে কী না কি বলবে। ইরফানের রাগ মায়েরার জন্য তার ভয় লাগে। প্রথম প্রথম মায়েরাকে কত মারত, আজ আবার মারবে না তো? তার জন্য বারবি ডল আবারও মার খাবে? নাসিম জড়তা নিয়ে বলে, ইরফান ওকে কিছু বলিস না, আমি। ইরফান সাথে সাথে পিছু ফিরে। ভস্ম করে দেওয়া চোখে তাকাই নাসিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাসিম থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মায়েরা কিছুই বুঝতে পারছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরফান মায়েরার হাত টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টিতে অসহায়ত্ব। ইরফান মায়েরাকে নিয়ে তার গাড়ির সামনেই দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে মায়েরা ইরফানের দিকে তাকায়, মিনমিন করে বলে, আপনার কি হয়েছে? ইরফান ডান হাত তুলে মায়েরার গাল চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে হাত। দাঁতে দাঁত চেপে বলে, ইউ নো বাটফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খুন করে ফেলি, বাট আই কান্ট, কজ ইউ আর মাই। ইরফান বলার আগেই মায়েরা বলে ওঠে, হার্ট। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আপনি রাগ করছেন কেন শিশুওয়ালা? ইরফান মৃদুস্বরে বলে, গাড়িতে বসো। মায়েরা ঢোক গিলে বলে, আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়? ইরফান শক্ত কণ্ঠে বলে, থাপ্পড় খেতে চাইছো, রাগিও না আমায়, ফার্স্ট বসো। মায়েরা এসব ভাবনা রেখে বলে, আপনি। ইরফান মায়েরাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশুওয়ালা, যাবেন না, আমার কথাটা একটু শুনুন। ইরফান চোয়াল শক্ত করে নেয়। গাড়ির ব্রেক কষে বাঁ হাতে মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরার মুখ চেপে রেগে বলে, আবার ওখানে যাবি? এই তোরা আমার মাথাটা ঠান্ডা রাখতে দিবি না বলে এই মিশনে নেমেছিস? মায়েরা তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়েরার দিকে। মায়েরা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে।
গল্প চলবে।